হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি আবারও একবার হাজির হলাম ক্লাস 10-এর প্রবাহী তড়িৎ এই টপিক্সের উপরে আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আমরা দেখেছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই পরিবাহীতে তাপ উৎপন্ন হয় এবং সেই উৎপন্ন তাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও আমরা আলোচনা করেছি। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, তড়িৎ প্রবাহ মাত্রার মানের উপর, প্রবাহী রোধের উপর আর সময়ের উপর। এক্ষেত্রে আমরা দেখব যে একটা পরিবাহীর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন তার চুম্বকীয় ফল, চুম্বক কী না, আমরা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, মেলায় হোক বা অন্য কোথাও হোক আমরা কম্পাস দেখেছি বা ছোট ছোট দণ্ড চুম্বক নিয়ে আমরা খেলা করেছি। আবার রেডিওতে বা অন্যান্য স্থানে যে স্পিকার থাকে সেই স্পিকারের পেছনে চুম্বক থাকে আমরা দেখেছি। তার প্রধান ধর্ম আমরা কি করে আমরা বুঝতে পারি ওটা চুম্বক না, চুম্বক কিন্তু লোহার মতো একটা জিনিস, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না যে এটা লোহা না চুম্বক না অন্য কোনো পদার্থ। এবার আমরা কি করি, ওর কাছে পেরেক, লোহার পেরেক বা অন্য কিছু আনলে দেখি সেটা আকর্ষিত হয়, তখন আমরা বুঝতে পারি যে ওটা চুম্বক বা চুম্বক পদার্থ। দেখো, এই চুম্বকের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা আগের ক্লাসে, ছোটোবেলা থেকে তোমরা অনেক ক্লাসে থেকে তোমরা আজকে দশম শ্রেণীতে এসেছো, সেখানে কিন্তু তোমরা পেয়েছো যে দণ্ড চুম্বক হয়, চুম্বক শলাকা হয়, অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয়, এরকম অনেক রকম চুম্বক রয়েছে। দণ্ড চুম্বক মানে কি না, এই রকম একটা চুম্বক যার এন মেরু নর্থ মেরু অর্থাৎ উত্তর মেরু এবং এস মেরু সাউথ মেরু বা দক্ষিণ মেরু রয়েছে। সেটাকে যদি আমরা ঝুলিয়ে রাখি তাহলে এরকম করে প্রথমে একটু নড়বে, দোল খাবে, আস্তে 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 সে উত্তর দক্ষিণ দিক করে থাকবে। এটা হলো চুম্বকের একটা বৈশিষ্ট্য। চুম্বকের প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে তার দুটো মেরু আছে এবং সেই মেরুতে আকর্ষণ ক্ষমতা বেশি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গিয়ে সেটি দিক সন্ধানী, অর্থাৎ চুম্বকেই যে কম্পাস বলেছিলাম, নাবিকরা জাহাজ যখন যাচ্ছে সমুদ্রের মাঝে তখন তো দিক বোঝা যাচ্ছে না, তখন দিক নির্ণয় করার জন্য কম্পাস যন্ত্র তারা ব্যবহার করতেন। সেই কম্পাস যন্ত্র কিছুই নয়, কম্পাস যন্ত্র হলো এরকম একটা ডায়াল আছে, সেই ডায়ালের মধ্যে একটা চুম্বক শলাকা, শলাকা মানে কি নিডল মানে সূচ, চুম্বক শলাকা এরকম করে সে ঘুরতে পারে। এই চুম্বক শলাকা যখন এইরকম থাকবে তখন বুঝতে হবে যে এইদিকে উত্তর এইদিকে দক্ষিণ, যদি এরকম থাকে বুঝতে হবে এইদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে উত্তর, এখানে এদিকে উত্তর, এখানে এদিকে দক্ষিণ। এটা লেখা থাকবে, লাল মেরু আর নীল মেরু করা থাকে চুম্বক শলাকায়, তোমরা দেখবে দাগ দেওয়া থাকে, সেখানে একটা উত্তর মেরু হয় আর একটা দক্ষিণ মেরু হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর সন্ধানী মেরু মানে যে মেরুটা, উত্তর মেরু যেদিকে থাকে সেই দিকটা ভৌগোলিকভাবে উত্তর দিক। চুম্বক শলাকা এই কাজে ব্যবহার করা হয়, কম্পাসে এটাকে লাগানো হয়। এখন এই চুম্বকের যে আকর্ষণ বিকর্ষণ, দেখো সমমেরু, দুটো উত্তর মেরু যদি কাছাকাছি আনা হয় তাহলে তারা বিকর্ষিত হবে, দুটো দক্ষিণ মেরু যদি কাছাকাছি আনা হয় তারা বিকর্ষিত হবে, আবার উত্তর ও দক্ষিণ মেরু যদি কাছাকাছি আনা হয় তারা আকর্ষিত হবে। অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, দিক সন্ধানী ক্ষমতা, এই যে ধর্মগুলো এগুলো আমরা চুম্বকের ক্ষেত্রে দেখতে পাই। তার মানে কি, এই ধর্মগুলোকে যদি আমি একটু আলাদাভাবে বলতে চাই, যে কোনো একটা যদি চুম্বক থাকে তার কাছাকাছি যদি অন্য চুম্বক থাকে তাহলে তার প্রভাব এই চুম্বকটার উপর পড়ে, অর্থাৎ এই চুম্বকটা কাঁপতে থাকে। কেমন? অর্থাৎ আমি এই একটা চুম্বক শলাকাকে রেখেছি, চুম্বক শলাকা এখানে নেই, দেখালে সুবিধা হতো যে এইরকম করে একটা সূচল অগ্রভাগের মধ্যে এইরকম একটা শলাকা ঘুরতে পারে,
রেখে দিয়েছি, সে একেবারে উত্তর দক্ষিণ করে রয়েছে, তার ওপর কোনো কিছুর প্রভাব পড়েনি, অর্থাৎ বিক্ষেপ হচ্ছে না। এবার অন্য একটা চুম্বক যদি এখানে ফট করে নিয়ে চলে যায় বা এরকম করে কাছাকাছি ঘোরাই, তাহলে দেখবে কি না এখানে এই চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটছে। তার মানে কি না, চুম্বকের একটা চুম্বক যদি থাকে তার কাছাকাছি অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, যতটা অংশে তার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে সেটাকে বলা হয় তার ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তাহলে ওই যে চুম্বকটা আমি এনেছি তার চুম্বক ক্ষেত্র আছে চারদিকে। এখানে যদি অন্য কিছু নয়, মহাবিশ্বে যদি ওই একটাই চুম্বক থাকতো, অন্য কোথাও কিচ্ছু থাকতো না, চুম্বক চুম্বক পদার্থ কিচ্ছু নেই, ও একা থাকলে তাহলে ওর চুম্বক ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হতো, তবে কাছে এলে তার প্রাবল্য বেশি হতো। এই কারণে এই চুম্বকটাকে আমি যখন কাছাকাছি এনেছি তখন দেখা যাবে এ কাঁপতে শুরু করে দিয়েছে, অর্থাৎ এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে বা চুম্বক ক্ষেত্র আছে। কোনো স্থানে চুম্বক ক্ষেত্র রয়েছে কিনা বুঝতে হলে আমাকে কি করতে হবে, তাহলে সেখানে একটা টেস্ট করার জন্য ম্যাগনেটিক নিডল, চুম্বক শলাকা নিয়ে যেতে হবে। চুম্বক শলাকা নিয়ে যদি গিয়ে আমি দেখি যে তার বিক্ষেপ ঘটছে, তাহলে আমি বুঝতে পারবো যে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্র রয়েছে কিনা প্রমাণ করার জন্য যেটা লাগে সেটা হলো আমাদের এই চুম্বক শলাকা। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ম্যাগনেটিক নিডল, ম্যাগনেটিক নিডল বা চৌম্বক শলাকা। চৌম্বক শলাকা এটা একটা নিজে একটা চুম্বক, ওর কাছাকাছি যদি কোনো চুম্বক ক্ষেত্র থাকে তাহলে ওর বিক্ষেপ ঘটবে। আজকের আমাদের এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে লাগবে কিসের না, এই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এইটা ব্যাখ্যা করার জন্য আমার যাকে প্রয়োজন সেটা হলো চুম্বক শলাকা। এর জন্য এর এত কদর। কেমন? এখন আমরা যেটা বলতে যাচ্ছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে সেখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন যিনি ফার্স্ট, তার নাম হলো বিজ্ঞানী ওরস্টেড। তিনি কিভাবে পর্যবেক্ষণ করেছিলেন এই ঘটনাটা সেটা নিয়েই প্রথমে আলোচনা করব। প্রথমে আমরা ওরস্টেডের পরীক্ষা দেখব যে ওরস্টেডের পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি। ওরস্টেড, বিজ্ঞানী ওরস্টেড তিনি কি করেছিলেন না, তিনি এইরকম একটা দুটো সাপোর্টের উপর একটা বেশ মোটা তার এরকম রেখে দিয়েছিলেন। মোটা তারকে তিনি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে আর নেগেটিভ প্রান্ত এখানে, এখানে একটা চাবি দিয়ে দাও। এই চাবি যখন অন করা হবে তখন কি হবে, এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে। বেশ, এটা নিয়ে তো আমাদের কোনো মতবিরোধ নেই। আমরা তো আজকের অনেক দিন ধরেই পড়ছি যে ব্যাটারি সোর্স যোগ করলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ যাবে, এটা নিয়ে আর কি আছে, এখানে তাপ উৎপন্ন হোক তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু ওরস্টেড কি করলেন যে এর তলায় একটা চুম্বক শলাকা রেখে দেখলেন, একটা চুম্বক শলাকা রেখে তিনি পরীক্ষা করলেন যে যখন কারেন্ট যাচ্ছে চুম্বক শলাকাটা একটু বিক্ষেপ ঘটাচ্ছে। তোমরাও পরীক্ষা করতে পারো, তোমরা একটা ডিসি ব্যাটারি নেবে, নির্জল কোষ যেগুলো পাওয়া যায় সেগুলো নেবে, নিয়ে এরকম একটা তার রেখে তার নিচে চুম্বক শলাকা পাওয়া যায়, পরীক্ষা ল্যাব যেগুলো মেটেরিয়াল যেখানে পাওয়া যায় বিভিন্ন দোকান রয়েছে, সেখান থেকে তুমি চুম্বক শলাকা নিয়ে আসবে। এই রকম করে একটা তামার তার, ভালো তামার তার নিয়ে যেতে হবে, বেশ মোটা একটা তামার তার রাখবে, দিয়ে মোটামুটি এখানে 6 ভোল্ট থেকে 12 ভোল্ট দিলে তুমি দেখবে এখানে এর বিক্ষেপ ঘটছে। এই বিক্ষেপ থেকে তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর বিক্ষেপ কখন ঘটে, একটু আগে বলেছি না, যখন এখানে চুম্বক ক্ষেত্র থাকে।
চুম্বক ক্ষেত্র কখন থাকে না, যখন আমি চুম্বক এনেছিলাম। এখানে তো আর কোনো চুম্বক আনিনি, আগে চুম্বক এনেছিলাম বলে এর বিক্ষেপ ঘটছিল। এখানে যদি আমি একটা দণ্ড চুম্বক আনতাম, তাহলে এখানে যদি এটা আনতাম তাহলে এর বিক্ষেপ ঘটতো, কিন্তু এখানে তো কোনো চুম্বক নেই, তাহলে বিক্ষেপ ঘটলো কেন? সেখান থেকে ওরস্টেড, বিজ্ঞানী ওরস্টেড, তিনি ব্যাপারটাকে ব্যাখ্যা দিলেন এইভাবে যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, আর সেই কারণে এই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটে। তাহলে কি তড়িৎ প্রবাহের কারণে এখানে কি হয় না, তড়িৎ প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাকেই আমরা বলছি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। কারেক্ট? এখন ওরস্টেডের পরীক্ষাটা কেমন সেটা আমি বোঝাচ্ছি। দেখো যে আমরা একটা চুম্বককে যদি এমনি রেখে দিই সে কীরকম করে থাকে। এই চুম্বকটাকে আমি এমনি রেখেছি, সে কীরকম করে থাকে, উত্তর দক্ষিণ করে থাকে। আমি ধরলাম এই ছবিতে সাধারণত ভূগোলে এদিকে পূর্ব থাকে, এদিকে পশ্চিম থাকে, আমরা এখানে উত্তর দক্ষিণ করলাম আমাদের একে দেখানোর সুবিধার্থে। এই দিকটা দক্ষিণ আর এই দিকটা উত্তর করলাম। তাহলে স্বাভাবিকভাবে এই তারটা আমি প্রথমে দেব না দিলে এরকম করে থাকবে, উত্তর মেরুটা এদিকে থাকবে। এবারে ওর উপরে আমি স্ট্যান্ডটা নিয়ে এসে তারটা দিয়ে সুইচ দিলাম, এখানে সুইচ অন করলাম, করার পরে ওদিকে কারেন্ট যাবে, দেখা যাবে তখনই এর বিক্ষেপ ঘটেছে, এই রকম করে বিক্ষেপ ঘটেছে। কোন দিকে? এই দিকে। তাহলে কি বোর্ডের ওই পার্টটা কোন দিকে হবে? তুমি উত্তর দিকে মুখ করে থাকো, বাম দিক, উত্তর দিকে মুখ করে থাকলে আমার বাম হাত কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে বাম দিকে কি আছে বলো? উত্তর দিকে মুখ করে থাকলে বাম দিকে কি থাকে? পশ্চিম। তাহলে এই যে উত্তর মেরু, এর বিক্ষেপ হবে এই দিকে, পশ্চিম দিকে, আর এই দিকটা হলো পূর্ব দিক। দেখো এই যে আমি এই বোর্ডটা একটা প্লেন পিকচার, এই প্লেনে আমি 3 ডাইমেনশন আঁকবো কি করে? সেটা তো আঁকা সম্ভব নয়। এই কারণে আমি যদি এটাকে উত্তর দক্ষিণ বলি, তাহলে এই যে এই তলটার সঙ্গে পূর্ব পশ্চিম এই রকম ডিরেকশানে থাকবে। আর পূর্ব দিক বোঝাতে গেলে আমি এই বোর্ডের, তোমাদের ক্ষেত্রে খাতার উপরের দিক আমরা দেখব। খাতার উপরের দিককে পূর্ব বলবো, আর খাতার ভেতরের দিককে আমরা পশ্চিম দিক বলবো। সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি যে এর পশ্চিম দিকে বিক্ষেপ ঘটছে। এটা পরীক্ষা থেকে তিনি পেয়েছেন। কেন ঘটছে পশ্চিম দিকে সেটা কিন্তু তখন জানা হয়নি, পরে জানা যাবে কেন ঘটছে। এখন তোমরা বুঝতেই পারছো যে এই রকম বিক্ষেপ ঘটে। এই পশ্চিম দিক বোঝাতে গেলে একটা কনভেনশন তোমাদেরকে আমি বলে রাখি যে এই রকম পশ্চিম দিক, এখানে বোর্ডের ভেতরের দিক আমরা উত্তর দক্ষিণ এরকম অ্যালং বোর্ড করছি, তাহলে বোর্ডের সঙ্গে লম্বভাবে ভেতরের দিক বোঝাতে এরকম একটা গোল দিয়ে ক্রস দেব। এই গোল ক্রস মানে পৃষ্ঠার, তোমাদের ক্ষেত্রে পাতার হবে আর এখানে বোর্ডের হবে, পৃষ্ঠার সহিত লম্ব এবং ভেতরের দিকে, পৃষ্ঠার সহিত লম্ব এই দিক, এটাকে যদি আমি তীর চিহ্ন বলি পেনের টকাটাকে, তাহলে এইটা বোঝাবে এই রকম দিককে বোঝাবে এই চিহ্ন দিয়ে। আর এই রকম যদি চিহ্ন দেওয়া হয় তাহলে সেটা বোঝাবে, একেবারে মনে রেখে দাও, সবসময়ের জন্য এটা লাগবে, পৃষ্ঠার সহিত লম্ব এবং বাহিরের দিক। এই হলো গিয়ে কনভেনশন। তাহলে এক্ষেত্রে আমরা এর বিক্ষেপটাকে এরকম করে দেখাচ্ছি, অতটা বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু আমরা এবারে দেখাবো, এটা ক্রস করে দিলে বুঝতে পারবো যে ওর বিক্ষেপ ওই দিকে হচ্ছে। কেমন? এবারে আমি যদি উল্টো দিকে এই ব্যাটারিটাকে যদি উল্টো দিকে যোগ করি, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? ওরস্টেড কিন্তু সমস্ত রকম পরীক্ষা করলেন, তিনি কি করলেন, এবার কারেন্টটাকে এদিকে পাঠালেন।
এদিকে পাঠিয়ে তিনি দেখলেন কি দিক বিক্ষেপটা এরকম ঘটছিল, এখন বিক্ষেপটা এরকম হচ্ছে। এই তাহলে এইটা হবে ডটের দিকে বিক্ষেপ, অর্থাৎ পূর্ব দিকে বিক্ষেপ। এইগুলোকে তিনি তার পর্যবেক্ষণগুলোকে একটা টেবিলের মধ্যে লিপিবদ্ধ করলেন। সেই টেবিলটা কীরকম না, প্রবাহমাত্রার দিক তার বরাবর চুম্বকের অবস্থান, চুম্বক শলাকার অবস্থান, তার বরাবর চুম্বক শলাকা অবস্থান, আর এন মেরুর বিক্ষেপ। এন মেরু মানে কি? এন ফর নর্থ, উত্তর মেরুর বিক্ষেপ, এন মেরুর বিক্ষেপ। এইগুলোকে তিনি লিপিবদ্ধ করলেন। প্রবাহমাত্রার দিক যদি বলে উত্তর, প্রথমে আমরা দক্ষিণ থেকে উত্তরের দিকে, প্রথমে একটা ফার্স্ট পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ আমি কি করব? পর্যবেক্ষণ নাম্বার 1 লিখব। সেখানে তিনি প্রবাহমাত্রার দিক কি করলেন? দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহমাত্রা পাঠালেন, আর তার বরাবর চুম্বক শলাকাটাকে কোথায় রাখলেন? তারের ঠিক নিচে। এইখানে আমি ছবি এঁকে দেখালাম। এন মেরুর বিক্ষেপ কি হবে? তাহলে এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে এন মেরুর বিক্ষেপ হবে পশ্চিম দিকে। এইভাবে তিনি অবজারভেশনগুলোকে লিখে ফেললেন। এরপরে 2 নম্বর অবজারভেশন, তিনি কি করলেন? প্রবাহমাত্রার দিককে কী করে ব্যাটারিটাকে উল্টে রাখলেন। উল্টে রাখলে কি হবে? প্রবাহমাত্রা এখন উত্তর থেকে দক্ষিণ দিকে হবে, অর্থাৎ তারটা এইদিকে উত্তর আর এইদিকে দক্ষিণ, তাহলে উত্তর থেকে দক্ষিণের দিকে প্রবাহমাত্রা যাচ্ছে। আর চুম্বক শলাটাকে নিচে রাখলেন অবস্থান, এটাও নিচে আর এটাও নিচে। এবারে তিনি দেখলেন কি যে এন মেরুর বিক্ষেপ এটা এই দিকে হচ্ছিল, আর এটা হবে এই দিকে, উল্টো দিকে হবে। অর্থাৎ এইখানে আমি যদি ক্রস চিহ্ন দিই, এই দিকটা হবে ডট। সমস্ত রকমভাবে বুঝে রাখতে হবে, তাহলে তোমার রিপ্রেজেন্ট করা সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এবারে যে উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে সেটা কোন দিকে হবে? পূর্ব দিক। নেক্সট 3 নম্বর অবজারভেশন। 3 নম্বর অবজারভেশনে কি হবে না, আবার তিনি কি করবেন? উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ পাঠাবেন। এবারে শলাকাটাকে তিনি তারের উপরে রাখবেন, এটা হচ্ছে উত্তর আর এটা দক্ষিণ। উত্তর থেকে দক্ষিণে পাঠাচ্ছেন। এবারে চুম্বক শলাকাটাকে তিনি তারের উপরের দিকে রাখবেন। এটা ছিল তারের নিচে, এখন থাকলো তারের উপরে। তখন তিনি দেখলেন যে আবার এই দিকটা পরিবর্তন হয়ে গেছে। পূর্ব দিকে হচ্ছিল এইখানে, এখানে শুধু কি হয়েছে? দিক, তড়িৎ প্রবাহমাত্রার দিক একই দিকে রাখা হয়েছে, কিন্তু চুম্বক শলাকাটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, তারের উপরে নেওয়া হয়েছে। তার ফলে তার বিক্ষেপ হলো কোন দিকে না? পশ্চিম দিকে। নাম্বার 4 হবে কি না, দক্ষিণ থেকে উত্তর। আবার আমি কি করব? এইটাকে চুম্বক শলাকাটাকে উপরে আছে, থাক, এবার আমি দিকটা উল্টো করব, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহ মাত্রার দিক করলাম। এটা হলো দক্ষিণ, এটা হলো উত্তর, আর চুম্বক শলাকাটাকে আমি এইরকম রাখলাম। তাহলে কি হবে? এক্ষেত্রে এর বিক্ষেপ হবে পূর্ব দিকে। এইটা হবে এর বিক্ষেপ পূর্ব দিক। এইগুলো দেখবে বইতে সাজিয়ে লেখা আছে, টেবিলও করা আছে, তোমরা ভালো করে বুঝতে হবে ব্যাপারটা কি না। এখানে ভিতরের দিক মানে এখানে ক্রস দিয়ে দেবো আর এখানে ডট দিয়ে দেবো। এই হলো 4টে অবজারভেশন। তাহলে কিছুই নয়, তিনি কি করলেন? প্রবাহমাত্রার দিকটাকে এদিক ওদিক করলেন, আর চুম্বক শলাকার অবস্থানটাকে এদিক ওদিক করলেন, অর্থাৎ 2 × 2 4টে কম্বিনেশান তিনি পেলেন। 4টে কম্বিনেশানের রেজাল্ট কি দেখলেন? যে পশ্চিম না হলে পূর্ব, পশ্চিম না হলে পূর্ব, এই রকম
এন মেরুর বিক্ষেপ ঘটে। আর এন মেরুর বিক্ষেপ যেদিকে ঘটে তোমরা অ্যাডভান্স লেভেলে জানবে যে চৌম্বক ক্ষেত্রের দিককে সেটাই ধরা হয়। এন মেরু যেদিকে বিক্ষিপ্ত হয় চুম্বক ক্ষেত্রের দিককে সেই দিক বলে ধরা হয়। চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলে একটা রাশি আছে যেটা চুম্বক ক্ষেত্রের শক্তি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি শক্তি বলতে এখানে এনার্জি নয়, স্ট্রেংথ। চুম্বক ক্ষেত্রের স্ট্রেংথ বোঝানোর জন্য সেখানে বোঝানো হয় যে রাশিটা দিয়ে, সেটা হলো চুম্বক ক্ষেত্র প্রাবল্য। সেই চুম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক কিন্তু এই এন মেরুর বিক্ষেপের দিক। অর্থাৎ এখানে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হলো, যেটাকে আমরা বি দিয়ে লিখি, এই বি এর দিক কিন্তু পৃষ্ঠার ভেতরের দিকে, আর এখানে পৃষ্ঠার উপরের দিকে, এখানে পৃষ্ঠার ভেতরের দিকে, আর এই দিকটায় পৃষ্ঠার বাইরের দিকে। এই হলো গিয়ে ব্যাপার। তোমরা এটা ভালো করে মার্ক করো এবং নিজেরা এটাকে ভালো করে নিজেরা করে ফেলো, নিজেদের মতো করে সুন্দর করে ছবি এঁকে এরকম করে করে ফেলো। ঠিক আছে, একটা স্ক্রিনশট নাও, আমি মুছে নিচ্ছি। তাহলে আমরা আলটিমেট কি দেখলাম? ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা এটা বুঝলাম যে এইরকম একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, এইখানে যদি চুম্বক শলাকা রাখি তাহলে তার বিক্ষেপ এইরকম হবে, এন মেরুর বিক্ষেপ। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক এই দিকে, আর এই দিকে যদি রাখি তখন তার বিক্ষেপ উপরের দিকে হবে, এন মেরুর বিক্ষেপ। তার মানে এইখানে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক, চুম্বক ক্ষেত্রের দিক উপরের দিকে হবে, এখানে ভেতরের দিকে, এখানে ভেতরের দিকে, এখানে উপরের দিকে, এখানে উপরের দিকে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা যদি একটা রেখা ব্যবহার করি যে আমার এই জায়গাটায় চুম্বক ক্ষেত্রের দিক এইরকম, চুম্বক ক্ষেত্র প্রাবল্য এইরকম, সেইটাকে বলা হয় চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা, সেই চুম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, এই চুম্বক বলরেখা, চুম্বক বলরেখা দেখাবে যে চুম্বক ক্ষেত্রটার দিক কোথায় কেমন। ধরো এইরকম একটা চুম্বক বলরেখা আছে, এই জায়গায় আমি যদি এই রেখাটা, এটা একটা কার্ভ, এটা সরল রেখা নয়, এই জায়গায় আমি যদি এরকম স্পর্শক টানি, স্পর্শক টানি, সেক্ষেত্রে এই বিন্দুতে এই যে স্পর্শক হবে সেটা চুম্বক ক্ষেত্রের দিককে বোঝাবে, স্পর্শক। আর এইরকম যদি চুম্বক বলরেখা থাকে, এইরকম যদি চুম্বক বলরেখা থাকে, তাহলে দেখো এখানে বেশি সংখ্যক রেখা গেছে, আর এখানে এই এরিয়ায় সমান এরিয়া, এই এরিয়ায় 3টে যে গেছে, আর এই এরিয়ায় 1 2 3 4 5 6টা গেছে। এই যে ডেনসিটি, অর্থাৎ এই যে লাইন অফ ফোর্স বলছি, চুম্বক বলরেখার ডেনসিটি দেখে বুঝতে পারবো যে এই বি, যেটাকে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলছি, এর মান কতটা বেশি কম। অর্থাৎ একটা জায়গায় চুম্বক ক্ষেত্রের মান কতটা বেশি, কতটা প্রবল, চুম্বক ক্ষেত্র কতটা প্রবল, সেটা দেখানোর জন্য যেটা লাগে সেটাকে আমরা বলছি চুম্বক বলরেখা। সেই চুম্বক বলরেখা যেখানে ডেনসিটি বেশি, অর্থাৎ বেশি সংখ্যক চুম্বক বলরেখা যেদিক দিয়ে যায়, সেখানকার চুম্বক ক্ষেত্রের মান তত বেশি। আর কি বের করা যায় যে ওই চুম্বক বলরেখার উপর কোনো বিন্দুতে স্পর্শক, তোমরা ক্লাস 10-এ পড়ো, সেখানে স্পর্শক ট্যানজেন্ট বলে বিষয় জানো, যে একটা এরকম একটা কার্ভ আছে, এই কার্ভকে যদি আমি কার্ভের পাশ দিয়ে যদি একটা রেখা টানি, এরকম রেখা টানি, দেখো কার্ভকে দুটো পয়েন্টে ছেদ করছে, এখানে 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 এখানে, এইগুলোকে কিন্তু স্পর্শক বলা যাবে না। স্পর্শক হলো সেই সরলরেখা যেটা ওই কার্ভকে একটা মাত্র পয়েন্টে ছেদ করে, তাহলে এইটাই ট্যানজেন্ট, এগুলো নয়, এগুলো একটাও ট্যানজেন্ট নয়। তাহলে এক্ষেত্রে এইরকম এই কার্ভটার উপরে এই বিন্দুতে আমি ট্যানজেন্ট যদি টানি, এই ট্যানজেন্টের দিক অর্থাৎ স্পর্শকের দিক, স্পর্শকের দিক হবে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা ভেতরের দিকে আছে, এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা বাইরের দিকে আছে। তাহলে অ্যাকচুয়ালি এই চুম্বক ক্ষেত্রটা কীরকম হয়, এই রকম, এখানে ঢুকছে, এখানে বেরোচ্ছে, এগুলো গোল 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 করে ঘুরে, গোল গোল করে ঘুমে
গোল গোল করে করে এই রকম করে, অর্থাৎ এরকম একটা যদি তার থাকে তার মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, সেখানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য এরকম গোল গোল রেখা দিয়ে দেখানো যায়। অর্থাৎ চুম্বক বলরেখা দিয়ে দেখানো যায় চুম্বক ক্ষেত্রটা কোথায় কতটা। আমি যদি বলি যে এইটাই হলো আমার সেই তড়িৎবাহী তার, তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে আই, সেক্ষেত্রে এর পাশে চুম্বক ক্ষেত্র কেমন হবে সেটা দেখাও। এই যে চুম্বক বলরেখা বলছি, এটা কাল্পনিক রেখা, যেমন অক্ষাংশ দ্রাঘিমাংশ, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা তোমরা ভূগোলে পড়ে থাকো, সেগুলো কাল্পনিক রেখা, এরকম কোনো রেখা নেই। শুধু চুম্বক ক্ষেত্রটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য, ডিসপ্লে করার জন্য, ভালো করে বোঝার জন্য আমরা চুম্বক বলরেখাটা নিয়ে আসলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে একটা জায়গায় চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা কত বেশ প্রবল, আর একটা জায়গায় চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে সেইটা জানার জন্য আমরা কিন্তু এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বলে থাকি। অর্থাৎ আমরা এখানে যদি তারটাকে এইরকম রাখি, তারের চারদিকে যে চুম্বক বলরেখাগুলো থাকবে সেগুলো সব বৃত্তাকার, এইরকম বৃত্তাকার থাকবে। এই হলো গিয়ে বিষয়। তাহলে এখানে আমি তারটাকে এরকম করে এঁকেছি, এই বৃত্তগুলোকে আমি এই প্লেনের সঙ্গে লম্বভাবে এঁকেছি, অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার আমি তারটাকে কি করব, তারটাকে আমি রাখবো এইভাবে, তারটাকে রাখবো এইভাবে, একটা আমি তল কল্পনা করব। এবারে 3 ডাইমেনশনাল একটা সেন্স তোমাদের আসবে। এই রকম করে যদি আমরা একটা তল আঁকি, এই রকম একটা তল, এখানে যদি একটা তার থাকে, এই তারটা এই তলের সঙ্গে লম্বভাবে আছে, অর্থাৎ তলটা কীরকম না হচ্ছে এই রকম ধরো একটা তল, এই তলের সঙ্গে তার আছে এই রকম, সেটাকেই বোঝানো হয়েছে এইভাবে, কারণ একটা তলের মধ্যে আমাকে ছবিটা আঁকতে হয়েছে। সেক্ষেত্রে কারেন্টটা যদি এইরকম যায়, তাহলে এর জন্য যে এখানে এই তলে যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখা, সেই বলরেখা কেমন করে আঁকবো না, চুম্বক বলরেখাগুলো হবে এই রকম, চুম্বক বলরেখাগুলো হবে এই রকম, যেটা তার থেকে এই রেখার উপর যে বিন্দুগুলো আছে তার থেকে সমান দূরত্বে থাকবে, এই জন্য এটা বৃত্তাকার হলো। এবার এর ডিরেকশান কি হবে না এই রকম। কি করে পেলেন স্যার এই রকম ডিরেকশান? বলছেন যে দেখো, আমি যখন এই তারটাকে এরকম রাখছি, তখন আমি কি বলেছিলাম, এখানে চুম্বক শলাকার যে বিক্ষেপ হয়েছিল, তখন কি হয়েছিল, এই দিকে হচ্ছিল চুম্বক শলাকার বিক্ষেপ। তাহলে চুম্বক ক্ষেত্রটা এই দিক থেকে এই দিকে ছিল, কেমন এই রকম আমরা রেখেছিলাম। চুম্বক ক্ষেত্রের ভিতরের দিকে হয়েছিল, এখানে বাইরের দিকে হয়েছিল, তাহলে চুম্বক ক্ষেত্রটা এই রকম বরাবর হয়েছিল, এই দিকে বেরিয়ে এই দিকে ঢুকছিল। এক্ষেত্রে রাখছি এই রকম হবে। এটা কী করে পাওয়া যাবে না, একটা খুব ছোট্ট একটা ট্রিক বললে তোমরা পেয়ে যাবে। সেটাকে বলা হয় ডান হাতের মুষ্টি নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়ম কীরকম না, তুমি একটা ডান হাত আঁকো, এইটা হলো থাম, আর আঙুলগুলো এখানে সুন্দর করে আঁকবে। হ্যাঁ, তোমরা ভালো আঁকতে পারো, তোমরা সুন্দর করে আঁকবে। ডান হাতের মুষ্টি, তুমি বুড়ো আঙুলকে এরকম রাখলে, রেখে অন্য আঙুলগুলোকে এরকম করে ঘোরালে, তাহলে অন্য আঙুলগুলো যেদিকে ঘুরছে সেটা যদি একটা প্লেন হয়, তার দিকে সেই প্লেনে অর্থাৎ সেই তলের উপর লম্ব আছে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, সেই দিকটাকে যদি আমি তড়িৎ প্রবাহের দিক বলি, তখন এই আঙুলগুলো যেদিকে রয়েছে সেটা চুম্বক বলরেখার দিক বোঝাবে। দেখো, আমার এখানে কারেন্টটা এদিকে আছে, তড়িৎ প্রবাহের দিকে আছে, আমি আঙুল রাখলাম, বুড়ো আঙুল রাখলাম, ডান হাতের বুড়ো আঙুল এদিকে রাখলাম, বাকি আঙুলগুলোকে আমি ঘোরাবো, তাহলে কী হবে, বাইরে থেকে ভিতর, বাইরে থেকে ভিতর, বাইরে থেকে ভিতর, এইভাবে আমরা বলরেখা আঁকতে পারবো। এবার তুমি বলো, এই রকম যদি থাকে তার, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট উপর থেকে নিচের দিকে আসে, তাহলে কি হবে
না দেখো এক্ষেত্রে বুড়ো আঙুলটা কি করতে হবে, নিচের দিকে রাখতে হবে, আর অন্য আঙুলগুলো এই রকম পাক খাচ্ছে, তার মানে এই রকম করে ডিরেকশানটা হচ্ছে, এই রকম করে ডিরেকশানটা হচ্ছে, এই রকম করে ডিরেকশানটা হলো। এইভাবে আমরা কিন্তু বলরেখার কনসেপ্ট পাই, এবং কোনো স্থানে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা যায়, তার কারণে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের দিক আমরা নির্ণয় করতে পারি। এবারে এইরকম যদি একটা গোল তার থাকতো, এরকম একটা গোল তার যদি থাকতো, তাহলে কি হতো, তাহলে তো আরও সহজ হয়ে যেত। আমরা কি করতাম, গোল তারের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এখন কি করব, যে দেখো এটাকে আমি যদি ছোট্ট অংশ একটা ভাবি, গোল তারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এরকম করে ব্যাটারি যোগ করে দিয়েছি, এরকম করে ব্যাটারি যোগ করে দিয়েছি, এটা প্লাস এটা মাইনাস, এই দিক থেকে কারেন্ট গিয়ে এইরকম করে ঘুরে এই দিকে চলে আসবে। এই গোল তারের ভেতর দিয়ে যখন কারেন্ট যাবে, সেখানে চুম্বক ক্ষেত্র কীভাবে সৃষ্টি হবে, দেখো এখানে আমি যদি ছোট্ট একটা অংশ ধরি, এইরকম একটা ছোট্ট অংশ, তাহলে তারের মধ্য দিয়ে প্রবাহর দিক এইরকম হচ্ছে। আমি বুড়ো আঙুলটাকে এদিকে রাখলে, এইদিকে ঘোরালে এটা কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে হচ্ছে। যে কোনো জায়গায় তুমি দেখো, এইখানে দেখো ছোট্ট একটা অংশ, তাহলে এখানে বুড়ো আঙুল রেখে তুমি ঘোরাও, আঙুলগুলো ঘোরাও, ঘোরালে কোন দিকে হচ্ছে, এটার জন্য ক্রস হচ্ছে। যে কোনো জায়গায় তুমি দেখো এইরকম, এইদিকে বুড়ো আঙুল রেখে তুমি এরকম করে ঘোরাও, এই দিকে হচ্ছে। তাহলে এখানে সমস্ত অংশের জন্য, এই গোল তারের সমস্ত অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, না ভেতরের দিকে। চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, ভেতরের দিকে। সেটাও আমরা মুষ্টি নিয়ম থেকে পেলাম। আরও একটা ভালো, মুষ্টি নিয়মটাকে আরেকটা ভালোভাবে ইউজ করা যায়, যে আমি এখন কি করব, মুষ্টিগুলোকে কারেন্টের দিকে ঘোরাবো, ডান হাতের মুষ্টিগুলোকে কারেন্টের দিকে ঘুরিয়ে মুষ্টিবদ্ধ করব। তখন এই বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, সেই দিকটা হবে চুম্বক ক্ষেত্রের দিক। আগে আমরা কি করেছিলাম, তারের প্রবাহের দিকে রেখেছিলাম, দিয়ে আমরা চুম্বক বলরেখার দিক পেয়েছিলাম। আর এখানেও সেই একই রুল আমরা করছি, এটা মনে রাখার জন্য, যে আমরা এইরকম করে ঘোরাবো, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে আঙুলগুলোকে ঘোরাবো, ঘোরালে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকে হবে চুম্বক ক্ষেত্রের দিক। এই রকম চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্র এই দিকে আসা মানে এটা কি, কোন মেরু, না দেখো এরকম একটা যদি দণ্ড চুম্বক থাকে, এটা যদি এন হয়, এটা এস হয়, এন থেকে বেরিয়ে বল রেখাগুলো এসের দিকে যায়, এন থেকে বেরিয়ে এসের দিকে। কারণ কি বলতো, এন মেরু এর মেরুকে বিকর্ষণ করে। এখানে যদি একটা ছোট্ট এন মেরু থাকে, তাহলে কী হবে, তাকে ঠিকরে বের করে দেবে। আর এখানে যদি এন মেরু থাকে, টেনে নেবে। এই কারণে বল রেখাগুলো এখানে বহির্মুখী। এন মেরুতে বল রেখা বাইরের দিকে যায়, এস মেরুতে বল রেখা ভেতরের দিকে আসে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই রকম ক্লকওয়াইজ হচ্ছে, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে, এই রকম ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে যখন কারেন্ট যাচ্ছে, তখন কি হচ্ছে, বল রেখাগুলো ভেতরের দিকে যাচ্ছে। বল রেখাগুলো ভেতরের দিকে যায় কখন, যখন এস মেরু হয়। তাহলে এখানে একটা এস মেরু পাবো। উল্টোটা যদি হতো, কি হতো, না দেখো আমি আবারও একটা গোল তার নিলাম, বৃত্তাকার তার নিলাম, বৃত্তাকার তারের মধ্য দিয়ে আমি কারেন্ট পাঠাবো। এবারে আমি ব্যাটারিটা কিভাবে যোগ করি, এটা এদিকে পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, এটাকে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ করলাম, তার মানে এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে। এইখানে দেখো যে প্রবাহের যে দিক সেটা কি, না অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর যদি আমার কারেন্ট যায়, সেক্ষেত্রে কি হবে, তখন দেখো আমি হাতগুলো এইরকম করে ঘোরাবো, বুড়ো আঙুলটা বাইরের দিকে আছে, অর্থাৎ
এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা বাইরের দিকে। চুম্বক ক্ষেত্র বাইরের দিকে বেরিয়ে আসে কোন মেরু থাকলে? না এন মেরু থাকলে। এখানে এইটা দেখব এন মেরু হিসাবে। তাহলে এটাকে আমরা বলবো একটা প্রবাহ লুপ, এটাকে বলবো প্রবাহ লুপ বা কারেন্ট লুপ। কারেন্ট লুপ, এই কারেন্ট লুপের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন এখানে একটা এস মেরু সৃষ্টি হয়। যখন ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যায় তখন সেখানে এস মেরু সৃষ্টি হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় তখন এন মেরু সৃষ্টি হয়। তুমি ভালো করে ব্যাপারটা বোঝো। এখানে আমি যদি একটা এরকম করে রিং রাখি, এদিক থেকে আমি যদি তাকাই তাহলে কারেন্টটা যদি এরকম যায়, ওদিকে যে দাঁড়িয়ে আছে সে কোন দিকে দেখবে? আমি দেখছি ঘড়ির কাঁটার দিকে, ও দেখবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ আমি এই পিঠটায় দেখছি এস মেরু হচ্ছে, বিপরীত পিঠে কি হয়েছে? ঠিক এন মেরু হয়েছে। এক্ষেত্রে আমি দেখছি এই দিকে বিপরীত দিকে, সেদিকে যে যার চোখ আছে, ওইখানে যার চোখ আছে, আমি সামনে থেকে দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ। ওই দিককে ওই পারে যে আছে, বিপরীত দিকে যে আছে সে দেখছে ক্লকওয়াইজ। তাহলে আমার এইখানে যদি এন মেরু হয়, উল্টো দিকে এস মেরু হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহের কি মারাত্মক চুম্বকীয় ফল রয়েছে। একটা লুপের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন সেখানে এন মেরু এবং এস মেরু উৎপন্ন হয়। যেমন দণ্ড চুম্বকের এন মেরু এস মেরু রয়েছে, তেমনি এখানেও এন মেরু আর এস মেরু উৎপন্ন হয়। এবারে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে যে এন মেরু এস মেরু উৎপন্ন হয় এখন তো তোমরা বুঝে নিলে। পরে তুমি মনে করবে কি করে? না মনে রাখার একটা বেশ ভালো একটা মনে রাখার পদ্ধতি রয়েছে। হ্যাঁ, সেই পদ্ধতিটা কি না, এই রকম যখন কোনো তারের মধ্য দিয়ে একটা বৃত্তাকার লুপের মধ্য দিয়ে কারেন্ট যাবে, যখন ক্লকওয়াইজ যাবে তখন এই রকম ক্লকওয়াইজ যাচ্ছে। ক্লকওয়াইজ যখন কারেন্ট যাবে তখন কীরকম? এইরকম করে এই কারেন্টের অভিমুখের সঙ্গে আমি এরকম করে একটা রেখা টেনে দিলাম, দিয়ে আমি কি করব? এই রকম জুড়ে দেবো। তাহলে এটা কেমন দেখাচ্ছে? ক্লকওয়াইজ যখন হবে তখন হবে এসের মতো দেখাচ্ছে, এটা হবে এস মেরু বা এস পোল। এই রকম তাহলে ক্লকওয়াইজ হলে এস মেরু উৎপন্ন হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে, এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে দেখো এখানে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিকে থেকে এদিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি এই দিকটায় আমি এরকম করে দেখানোর জন্য এইরকম টানবো, আর এটা এইরকম করে দেখানোর জন্য এরকম টানবো, দিয়ে এরকম একটা জুড়ে দেবো। কীরকম লাগছে? এনের মতো লাগছে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেখানে যে পোল উৎপন্ন হয় সেটা হচ্ছে এন পোল। এস পোল মানে কি? এস মানে সাউথ, সাউথ মানে দক্ষিণ মেরু, আর এখানে হলো উত্তর মেরু। এই হলো গিয়ে বিষয় যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যারের মধ্যে যদি প্রবাহ মাত্রা যায় তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার যদি একটা লুপের মধ্য দিয়ে কারেন্ট যায় তাহলেও তার কাছাকাছি একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেক্ষেত্রে যেটা সৃষ্টি হয় আমরা দেখলাম এন পোল আর এস পোল সৃষ্টি হয়, অর্থাৎ সেটা একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। এবার এই এন পোল আর এস পোলকে আমরা একটু বড়ও করে দেব। কীরকম করব? না এইরকম গোল 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 করে এরকম একটা বড় কুণ্ডলী তৈরি করব। এটাকে কি বলা হয়? অনেকগুলো তার পিছিয়ে থাকলে তোমরা সেটাকে কি বলো? কয়েল বলো। ঠিক, হ্যাঁ কয়েল বলো। এটা হলো তাই, এটা একটা কয়েল কুণ্ডলী। হ্যাঁ, তাহলে আমরা একটা কুণ্ডলী তৈরি করব এরকম গোল গোল করে, বৃত্তাকার কুণ্ডলী। একটা বৃত্ত থাকলে সেটা বৃত্তাকার কুণ্ডলী। এখন সেটা কি? সলিনয়েড। এখন হচ্ছে সেটা চোঙাকৃতি। একটা চোঙকে আমরা এরকম আঁকি, সেই চোঙের উপর আমরা যদি এরকম করে তারগুলো এরকম করে জড়িয়ে দিই, এরকম করে যদি জড়িয়ে দিই তাহলে কি হবে? এইরকম একটা কুণ্ডলী পাওয়া যাবে। এবারে আমি তাকে কি করব? তার সঙ্গে আমি ব্যাটারি যোগ করব। এখানে প্লাস এখানে মাইনাস, এই দিক দিয়ে কারেন্ট এইরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে 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 যাচ্ছে, তারপরে এখান থেকে এরকম করে বেরিয়ে যাচ্ছে। এখানে যে কারেন্ট ঢুকছে দেখো, এই দিক থেকে যদি তাকাও তুমি একটা বৃত্ত দেখতে পাবে। সেই বৃত্তের ভেতর দিয়ে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে।
ক্লকওয়াইজ যাচ্ছে তাহলে এখানে এস মেরু তৈরি হতে থাকবে, আর এখানে দেখবে এন মেরু তৈরি হতে, এখানে দেখবে কি এন মেরু তৈরি হতে। অর্থাৎ এরকম একটা যদি চোঙাকৃতিক কুণ্ডলী থাকে এটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড এইটা তুমি মনে রাখবে তোমরা, সলিনয়েড। এই সলিনয়েড কী রকম আচরণ করে না, একটা চুম্বকের মতো আচরণ, দণ্ড চুম্বকের মতো আচরণ করে। এই হলো গিয়ে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আজকের যে আলোচনা সেটাই হলো এই আলোচনা, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে দেখানোর জন্য ওরস্টেড যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষার উপর ভিত্তি করে, অর্থাৎ চুম্বকের যে, অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে তার পাশে চুম্বক রাখলে তার বিক্ষেপ ঘটবে। এই ঘটনাটাকে মনে রাখার জন্য বা ভালো করে বোঝার জন্য যে সূত্রটা আমাদেরকে মনে রাখতে হয় সেটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সেখানে তিনি কি বলেছেন না, এরকম একটা তড়িৎবাহী তার রয়েছে, সেটা চুম্বক শলাকা বরাবর রয়েছে। চুম্বক শলাকা বরাবর থাকা মানে কি, সেখানে হচ্ছে এরকম এন আর এস অভিমুখে থাকা, অর্থাৎ উত্তর দক্ষিণ করে আছে, থাক, কোনো অসুবিধা নেই। আমরা যদি এদিক দিয়ে কারেন্ট পাঠাই তাহলে এর বিক্ষেপ হবে। সেই বিক্ষেপটা কোন দিকে হবে সেটা বোঝানোর জন্য, কোন দিকে হবে সেটা তো আমরা পরীক্ষা করে দেখেছি, কিন্তু সবসময় আমাদের প্রশ্নে যখন আসবে আমরা মনে করতে পারবো কি, পারবো না। বোঝার জন্য তাহলে আমাদেরকে একটা রুল মনে রাখতে হবে। সেই রুলটা কি না, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই রকম একজন কাল্পনিক সাঁতারু, তারের উপর দিয়ে কাউকে সাঁতার কাটতে দেখেছো? দেখোনি। তাহলে কাল্পনিক সাঁতারু, এইরকম একজন কাল্পনিক সাঁতারু তারের উপর দিয়ে পরিবাহী তার, তড়িৎবাহী তার বলতে হবে, তড়িৎবাহী তার বললে সবচেয়ে ভালো। পরিবাহী বললে প্রবাহের সঙ্গে পরিবাহী কথাটা মিলে যায়, তোমাদের লিখতে গিয়ে পরীক্ষায় ভুল হয়, সব সময় ভুল হয়, আমি দেখেছি, এই কারণে আমি অভিজ্ঞতা শেয়ার করলাম। যে এখানে দেখো তুমি বলবে যে তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতার কাটে তবে তার, এটা কি হাত, লেফট হ্যান্ড, এটা রাইট, তার বাম হাত যেদিকে থাকে, হাত পা ছড়িয়ে এরকম করে সাঁতার কাটছে, বাম হাত কোন দিকে রয়েছে আমার, এদিকে। আর তারের নিচে যদি চুম্বক শলাকা থাকে তাহলে তারের নিচে চুম্বক শলাকাও উত্তর মেরু এই প্রবাহের অভিমুখে আছে। সেক্ষেত্রে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে, ওই সাঁতারুর বাম হাত যেদিকে রয়েছে সেই দিকে ঘটবে। এটা কিন্তু লিখতে গিয়ে ভুল হয়, বইতেও অনেক সময় টেকনিক্যালি একাত্র ভুল করা থাকে, হয়তো ভুল থাকে না কিন্তু তোমার পড়তে গিয়ে সেটা ভুলভাবে তোমার মাথায় ঢোকে এবং তার ফলে খাতায় তার রিপ্রেজেন্টেশন ভুল হয়। সেইটা বোঝানোর জন্য আমি এটাকে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এইটা ভালো করে দেখে দেখে লিখবে, এইটা বুঝবে তারপরে লিখবে। তাহলে লিখতে হবে কি, যে কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎবাহী তারের ওপর প্রবাহের অভিমুখে, এই যে প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে, এই সাঁতার ওই দিকে যাচ্ছে, প্রবাহ ওই দিকে যাচ্ছে, এই জন্য এটাকে কি বললাম, ওপর প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে মনে করা হলে, সাঁতার কাটছে বলে মনে করা হলে ওই তড়িৎবাহী তার বরাবর কোনো চুম্বক শলাকা যদি তারের নিচে থাকে, দেখো আর একবার বলছি, তারের উপরে থাকলে একরকম, তারের নিচে থাকলে, তাহলে ওই নিচে থাকে কথাটা অনেক জায়গায় অমিট করা আছে, আমি দেখেছি, সব বইতে আছে বলে বলবো না,
কোথায় ভুল আছে আমি বলবো না, কারণ আমি জানিও না, মনেও থাকে না। এই কারণে আমি বলবো, এখানে বলতে হবে যে তার বরাবর এবং তারের নিচে রাখা। মনে করা হলে সাঁতারুর বাম হাত যেদিকে থাকে তার বরাবর, তড়িৎবাহী তার লিখবে সবসময়, তড়িৎবাহী তার বরাবর তারের নিচে থাকা চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটে। এটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর একবার বলছি, সবসময় পরীক্ষা হলে বা যেখানেই লেখো না কেন, তুমি এই ছবিটা তোমার মাথায় ভাসবে। বইতে আরও সুন্দর করে ছবি আঁকা আছে, তোমরা আরও ভালো সুন্দর করে ছবি আঁকতে জানো। আমি মোটামুটি ডায়াগ্রাম হিসাবে এই ছবিটাকে ট্রিট করছি। ভালো এঁকে লাভ নেই, তোমাকে এই রকম আঁকলেই যথেষ্ট। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে কোনো কাল্পনিক সাঁতারই তড়িৎবাহী তারের উপর প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে মনে করা হলে, এই পর্যন্ত সেরকম টেকনিক্যাল কিছু নেই। এই পর্যন্ত তুমি একটা স্টেপ মনে রাখবে যে কোনো কাল্পনিক সাঁতার, তুমি যেটা দেখছো সেটাই তো লিখছো। কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎবাহী তারের উপর প্রবাহের অভিমুখে, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে মনে করা হলে সাঁতারুর বাম হাত যেদিকে থাকে তড়িৎবাহী তার বরাবর তারের নিচে থাকা চুম্বক শলাকার উত্তর মেরু, এইটা বলতে হবে। তাহলে এই দিকে হচ্ছে বাম হাত, এইটা ইম্পর্টেন্ট। বাম হাত যেদিকে থাকে তড়িৎবাহী তারের নিচে থাকা, এই কথাটা কিন্তু অনেক জায়গায় অমিট থাকে। আরেকবার আমি বলছি, শোনো। কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎবাহী তারের উপর প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে মনে করা হলে, কারণ কি কাল্পনিক সাঁতার তো, ওই জন্য মনে করতে হবে, কল্পনা করতে হবে। সাঁতারুর বাম হাত যেদিকে থাকে তড়িৎবাহী তার বরাবর তারের নিচে থাকা চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটে। এটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কেন এই অ্যাম্পিয়ারের সন্তরণ দিল স্যার? আপনি তো আগেই বলে দিয়েছেন থাম্ব রুল। হ্যাঁ, এই সমস্ত রুলগুলো আমাদের প্রয়োজনে আমরা নিয়ে এসেছি, কিন্তু তারও আগে অনেক বহুকাল পূর্বে অ্যাম্পিয়ার, তিনি এই সূত্রটা বা এই নিয়মটা তার বোঝার সুবিধার জন্য, তার একটা কনভেনশন করার জন্য তিনি এইটা বলে গেছিলেন। তার জন্য এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা দিয়েই আমরা মনে রাখি যে প্রথমে আমরা যখন দেখেছিলাম ওরস্টেডের সূত্রটা, এই যে 4টে জিনিস আমি লিখেছিলাম সেটা তো আমাকে মনে রেখে দেখাতে হয়েছে। সেইটা মনে রেখেছিলাম কিভাবে না, এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যদি একবার তুমি মনে করতে পারো, তাহলে দেখো তারের এই দিকে যখন যাচ্ছে এন মেরুর বিক্ষেপ এই দিকে হচ্ছে, কারেন্টটা উল্টো দিকে গেলে উল্টো দিকে বিক্ষেপ হবে। বাকিটা আমি আন্দাজ করতে পেরেছি। এবারে উপরে ছিল, নিচে ছিল, উপরে নিয়ে গেলাম, তাহলে তার উল্টো হবে। এরকম করে উল্টে দিয়ে আমি ওই যে ডেটাগুলো 4টে যে কম্বিনেশান সেটা মনে রাখতে পেরেছি। তোমরাও মনে রাখতে পারবে যদি তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা মনে রাখতে পারো, তবেই তোমরা, কিন্তু ওটা আগে হয়েছে, ওরস্টেডের পরীক্ষাটা আগে হয়েছে, কিন্তু সেটাকে তোমাকে এখন ব্যাখ্যা করতে গেলে, এখন তুমি বুঝতে গেলে বা মনে রাখতে গেলে, কোথাও রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে এটা মাথায় রাখলে তুমি ওরস্টেডের পরীক্ষার সম্পূর্ণ বিবরণ দিতে পারবে। সেখান থেকেই তোমার তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল তুমি সুন্দর করে ধারণা করতে পারবে। চুম্বক বল রেখাগুলো কিভাবে হয় সেটাও তোমরা দেখলে। পরিষ্কার করে সমস্ত কিছু খাতায় লিখে পেন পেন্সিল ব্যবহার করে সুন্দর করে নোট তৈরি করো, তাহলে তোমাদের কোনো আবছা কিছু মনে হবে না, পরিষ্কার সমস্তটাই মনে হবে। এরপরে আমরা যেটা আলোচনায় যাব, এর পরের ক্লাসে সেটা থাকবে, সেটা হলো তড়িৎ চুম্বক। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ কাজে লাগে, সেখানে চুম্বক উৎপন্ন হচ্ছে, সেই চুম্বকটাকে আমি কাজে লাগাবো, তার জন্য আমাকে স্পেশালি একটা কিছু দিয়ে তৈরি করতে হয় বিষয়টাকে। আমরা যেটা দেখালাম সলিনয়েড, সেই সলিনয়েড ছাড়াও আরও কিছু দিয়ে আমরা একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করে একটা অস্থায়ী চুম্বক তৈরি করতে পারবো। সেটাকে আমরা বলবো তড়িৎ চুম্বক।
আমাদের পরের লেকচারে এই তড়িৎ চুম্বক সম্পর্কে আলোচনা হবে এবং তড়িৎ চুম্বকটা আলোচনা হওয়ার পরে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল এই বিষয়টা শেষ হবে। তারপরে আসবে হচ্ছে তড়িৎবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া। তারপরে স্টেপ হচ্ছে তড়িৎ আবেশ। এই করতে 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 আমাদের তড়িৎ যে চলতড়িৎ, সেই চলতড়িতের আলোচনা শেষ হবে। শুধু আলোচনা শেষ করার জন্য শেষ করা নয়, আমি প্রথম দিন তোমাদেরকে বলেছি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে পড়তে হবে, তাহলে কিন্তু এই তড়িৎ প্রবাহ বা প্রবাহের তড়িৎ নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা। অল দ্য বেস্ট।